তাহলে কিছু বলছো না যে? তোমার কি কিছুই করার নেই? দেখো মিম, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। এটা যেমন সত্যি, তেমন আমার ফ্যামিলিকেও আমি ভীষণ ভালোবাসি। আমার পরিবারকে আমার যথেষ্ট কষ্ট হয়েছে, মানিয়ে নিয়েছি। এখন তুমিও তোমার পরিবারকে মানানোর চেষ্টা করো। আচ্ছা আরে, তোমার কি মনে হয় না আমি আপ্রাণ চেষ্টা করছি সবাইকে মানানোর? চেষ্টা যেহেতু করতেছো, সেহেতু তারা অবশ্যই মেনে নেবে। তাদের একটু সময় দাও, আর আবারও বোঝানোর চেষ্টা করো। সময় দেওয়ার মতো সময় আমার নেই আরে। কেন? কারণ আগামী সপ্তাহের দিকে আমার বিয়ে। বিয়ে? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আগামীকাল ছেলেপক্ষের সাথে আমার বাড়ির আব্বু, চাচু, ভাইরা একত্রিত হয়ে বিয়ের তারিখ ঠিক করবে। সবাই চায় আগামী শুক্রবার বিয়ের তারিখ নির্ধারণ করতে। এবার আরিফের মেসেজটি কেমন জানি গা ছাড়া মেসেজ মনে হলো মিমের। আরিফ বলল, তাহলে আর কি, সব যেহেতু ঠিক হয়ে গেছে তাহলে বিয়েটাও করে নাও। নোনা জলে মিমের চোখ ঝাপসা হয়ে আসছে, তাও চোখের পানি মুছে আবার লেখা শুরু করলো। তুমি কি করে বলতে পারছো এসব? তুমি তো এমন ছিলে না। তাহলে কি বলবো? বিয়েটা নিশ্চয়ই হঠাৎ করে ঠিক হয়নি। তুমি সবটা জানার পরেও আমাকে এতদিন জানাওনি। এখন হঠাৎ করে বলছো সামনের সপ্তাহে বিয়ে। হাতে মাত্র 1 সপ্তাহ। এই অল্প সময়ে আমি কি বা করতে পারি? মিম কাঁদতে কাঁদতে বলল, তুমি এভাবে বলো না আরিফ। তুমি তো আমাকে কথা দিয়েছিলে যত বিপদ আসুক তুমি আমার পাশে থাকবে। তাহলে আজ কেন মুখ ফিরিয়ে নিচ্ছ? আমি তোমায় খুব ভালোবাসি আরিফ। আমি কারো ঘরে বউ হয়ে যাওয়ার কথা ভেবেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি তোমার ছাড়া বাঁচবো না। এটা কি তুমি বুঝতে পারছো না? আমি জানি মিম, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার হাত পা ভাগ্যের নির্মম পরিহাসে বাধা। আমি চাইলেও তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারি না। আমার আম্মু দীর্ঘ 27 বছর তার ভাইদের সাথে সম্পর্ক ঠিক করেছে। আমি চাই না নতুন করে আমার জন্য আবারও খান পরিবারের সাথে আমাদের বিচ্ছেদ হোক। তুমি প্লিজ তোমার ফ্যামিলিকে মানানোর চেষ্টা করো। মিম দুহাতে চোখের পানিগুলো মুছে বলল। আর যদি না পারি? তাহলে পারলে আমায় ক্ষমা করে দিও। মিম আশ্চর্য কণ্ঠে বলল, আরিফ, তুমি কি করে বলতে পারছো এসব? তুমি কি ভুলে গেছো আমাদের গত 5 বছর স্মৃতিগুলো? আজকে দিনটার ভয়ে আমি গত 5 বছর আগে তোমাকে অ্যাকসেপ্ট করতে চাইনি, তবুও তুমি এলে আমার জীবনে। আর এখন এসে যখন পড়েছো, তাহলে ছেড়ে কেন যাচ্ছ? সরি মিম, প্লিজ পারলে আমায় ক্ষমা করে দিও। কিন্তু দুই ফ্যামিলির অমতে আমি তোমাকে কিছুতেই বিয়ে করতে পারবো না। মিম এবার খানিকটা রাগী কণ্ঠে বলল, এটাই কি তোমার শেষ কথা? হুম। ঠিক আছে মিস্টার আরিফ, আপনাকে আমার বিয়েতে দাওয়াত রইল। অবশ্যই 2 দিন আগে থেকে চলে আসবেন। আফটার অল আপনি আমার প্রিয় কাজিন বলে কথা। তারপর আরিফের আইডি থেকে শুধু একটি মেসেজই আসলো। ভালো থেকো। মিম ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে হামা করে কাঁদতে থাকলো। কি বলছি আরিফ? আরিফকে আজ বড্ড অচেনা লাগছে। যে ছেলেটা মিম বলতে পাগল ছিল, সে আজ কত সহজে মিমকে এগিয়ে দিল অন্যের ঘরণী হতে। মিম হাত পা ছড়িয়ে ফুলেরই বসে কাঁদছে আর বারবার বলছে, আমার সকল ভালো থাকা কেড়ে নি। তুমি কি করে আমায় বলছো ভালো থাকতে? তুমি কেন বুঝতে পারছো না? আমার সকল ভালো থাকা তুমি। তুমি কি করে এত নিষ্ঠুর হতে পারলে? বেঈমান তুমি, আর বেঈমান তোমার ভালোবাসা। আমি ঘৃণা করি তোমাদের মতো বেঈমান পুরুষের বিষাক্ত ভালোবাসাকে। রাত 12টার কাটাই মেঘ আহিয়ান ও আহিয়াকে বুকে নিয়ে ঘুমাচ্ছে। আবির এতক্ষণ পাশে বসে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছিল। হঠাৎই আবিরের মুখে চিন্তিত ও হতাশার ভাব ফুটে উঠল। ল্যাপটপটা বন্ধ করে বিছানা থেকে নেমে গেল বেলকনিতে। আবির তাকিয়ে আছে ওই দূর আকাশের পানে। আকাশের চাঁদটা বারবার মেঘের কোলে হারিয়ে যাচ্ছে, আবার একটু পর পর বের হয়ে আলো ছড়াচ্ছে পৃথিবীর বুকে। হঠাৎ একটা শব্দে ধ্যান ভাঙল আবিরের। লক্ষ্য করে দেখল আকাশ থেকে নিচ দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে তার নিজ গন্তব্যে। আবির খানিকক্ষণ ওই দিকে তাকালো, তারপরেই পাশে কারোর উপস্থিতি টের পেল, কিন্তু আবির পাশ ফিরে তাকালো না। আবির জানে তার পাশের মানুষটিকে। আহিয়ার আব্বু। মেঘের ডাকে আবিরের শান্ত জবাব, হুম। অনেক রাত হয়েছে, এখানে কেন দাঁড়িয়ে আছেন? রুমে চলুন, ঘুমাবেন। ঘুম আসছে না। কেন? কি নিয়ে আপনার এত টেনশন? আবির মৃদু হাসল, তারপর মেঘকে কিছুটা কাছে টেনে বুকে জড়িয়ে নিয়ে বলল, আহিয়ার আম্মু, আমার হঠাৎ করে কেন যেন ভয় হচ্ছে। মেঘ আবিরের বুকে মাথা রেখে এক হাত দিয়ে আবিরের বুকের বাপাশে কি যেন আঁকিবুকি করছে। আবিরের কথা শুনে মেঘের সহজ সরল জবাব, কেন?
আবির মেঘকে আরেকটু বুকে জড়িয়ে নিয়ে বলল, আচ্ছা, এত তাড়াতাড়ি করে মিমের বিয়ের সিদ্ধান্ত নিয়ে কি আমি ভুল করলাম? একদমই না। মেয়েরা হলো ঘরের সম্মান। তাদের সম্মান মতো বিয়ে দিয়ে শ্বশুরবাড়িতে পাঠানোটা হলো বাড়ির বড়দের দায়িত্ব, আর আপনি সেই দায়িত্বই পালন করেছেন। আচ্ছা আহিয়ার আম্মু, মিম আমায় ভুল বুঝবে না তো? মেঘ আবিরকে সান্ত্বনা দেওয়ার কণ্ঠে বলল, মোটেও না। দেখবেন এমন এক সময় আসবে মিম আপনাকে আপনার এই সিদ্ধান্তের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাবে। বলবে, ভাইয়া তুমি না থাকলে জীবনে এত সুখ কখনোই আসতো না। মেঘের কথা শুনে আবির পুনরায় মুচকি হাসল। তারপর মেঘের এক হাত নিজের হাতে নিয়ে উষ্ণ ওষ্ঠ ছুঁল। মেঘ যেন হঠাৎ করে কেঁপে উঠল। আবির মোহনীয় কণ্ঠে বলল, সেই একই তুমি, সেই একই আবেগ আর সেই একই শিহরণ। মেঘ খানিকটা লজ্জা পেয়ে আবিরকে ছেড়ে পাশে দাঁড়ালো। আবির মেঘের দিকে ফিরে কিছুটা মেঘের মুখের উপর ঝুঁকল। তারপর একবার চাঁদের পানে তাকিয়ে মেঘের দিকে ফিরে নেশাতুর কণ্ঠে বলা শুরু করলো, চাঁদের মতো তুমি, নির্জনেও আলো। যেখানে যাই কাদম্বিনী তুমি পাশে চলো। তুমি নেই তো রাত ঝাপসা আকাশ ফাঁকা। তুমি এলে রাতটা যেন প্রেমে ভরা ঢাকা। এই পৃথিবীর চাঁদ হোক শত আলোয় ভরা, তোমার মুখশ্রী ছাড়া তা লাগে সারা শূন্য ধরা। তাই বলি বারবার, চাঁদ নয় কাদম্বিনী তুমি, তোমায় নিয়েই রচি হৃদয় আকাশের ভূমি। মেঘ লজ্জায় বেলকনি থেকে চলে যেতে চাইল, কিন্তু আবির কি একা পেয়ে নিজের পক্ষে যেতে দেওয়ার পাত্র? মুহূর্তে মেঘের ওড়না টেনে ধরল। মেঘ গলার কাছে ওড়নাটা খামছে ধরে দাঁড়িয়ে আছে। ইস, কি লজ্জা! বিয়ের এত বছর পরও এই মানুষটা নিজের বউকে লজ্জা দিতে সর্বদাই প্রস্তুত। মেঘের সারা দেহটা লজ্জায় ক্ষণে ক্ষণে কেঁপে কেঁপে উঠছে। আবির মেঘের লাজুক মুখটাকে দুহাতের আজলাই নিয়ে মৃত কণ্ঠে বলল, বউ, হোক না আরেকটা মধুময় রাত তোমার আমার বলেই আবির নিজের ঠোঁটটাকে নিয়ে আসলো মেঘের তীর তীর করে কাপা ঠোঁটের কাছে। মাম্মা, তুমি কোথায়? আহিয়ার কান্নার শব্দ পেয়ে মেঘ গাল থেকে আবিরের হাত সরিয়ে বলল। মেয়ে কেঁদেছে, আমি যাই। বলে মেঘ ছুটে গেল রুমের দিকে। উপস, বেচারা আবির এবার লুকিয়ে যাওয়া চাঁদবিহীন অন্ধকার আকাশের দিকে তাকিয়ে একাই বিড়বিড় করল। শালার জীবন, এই জীবন রাইখা লাভ কি? এই জন্যই বউকে বলছিলাম বাচ্চাটা আর কয়েক বছর পরে নেই। কিন্তু বউ কি আমার কথা শোনার নারী? যখনই বউটাকে একটু একলা পাই তখনই ছেলে না হয় মেয়ে এসে আমার রোমান্সের 12টা বাজায়। আবেগে হন্তদন্ত হয়ে মেঘের পাশে বিছানায় শুয়ে পড়ল। ইতিমধ্যে মেঘ আহিয়াকে ঘুম পাড়িয়ে ফেলেছে। আবিরের উপস্থিতি বুঝতে পেরে মেঘ এবার আবিরের দিকে ফিরে শুয়ে পড়ল। কি আর করার, আবিরও একটা দীর্ঘশ্বাস ফেলে মেঘকে বুকে নিয়ে ঘুমানোর চেষ্টা করল। ভোরের প্রথম কিরণটা জানালার ফাঁক গলে ঘরে ঢুকতে নিঃশব্দে বদলে যেতে লাগলো পুরো পরিবেশটা। রাতের ঘুম ঘরে ডুবে থাকা শহরটা ধীরে ধীরে জেগে উঠেছে। দূরে মসজিদ থেকে ভেসে আসছে ফজরের আজান। পাখিরা ডানা ঝাপটাচ্ছে, কেউ গানের সুরে, কেউ বা ডাকে সাড়া দিয়ে। ঘরের কোণে রাখা একটা পুরনো ঘড়ি তখন ঠিক ভোর 5টা বাজি জানিয়ে দিল এখানে একটা নতুন সকাল শুরু হয়েছে। সকালের একটা বিশেষ গন্ধ থাকে, টাটকা স্নিগ্ধ জীবনের মতো। বাতাসের শিশিরের ছোঁয়া, কাক ডাকা ভোরের প্রশান্তি আর নতুন কিছু আশার আলোতে কাঁপুনি। আজকের এই সকালটা অন্যরকম, যেন কিছু একটা ঘটার অপেক্ষায়। ঘরের মধ্যে আলোটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। জানালার ধারে দাঁড়িয়ে কেউ একজন চোখ মেলে তাকিয়ে আছে দূরের আকাশে। হালকা নীলচে আলো তার চোখে মনে মুখে ছড়িয়ে দিয়েছে বিষাদের ছোঁয়া। আজকের সকালটা শুধু আরেকটা দিন নয়, আজ থেকে বদলে যাবে কারো জীবনের গল্প। গতকাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি মিম। সারা রাত কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। একদিনে যেন মেয়েটার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। এই পরিস্থিতিটা কত যে বিষাদের তা শুধু একটা মেয়েই উপলব্ধি করতে পারে। একদিকে পরিবারের সকলের আশা ভরসা এই বিয়েটাকে নিয়ে, অন্যদিকে প্রিয় মানুষটার অবহেলা। পরিবারের থেকে পাওয়া কষ্টটা প্রিয় মানুষকে বলা যায় না, আর প্রিয় মানুষের দেওয়া কষ্টটা পরিবারকেও বলা যায় না, যা ভিতরে ঘুমড়ে ঘুমড়ে একটা মেয়েকে মৃত্যুর দিকে অবতারিত করে। হঠাৎ করেই
দূর ওই নীল আকাশের দিকে তাকিয়ে মিম গুনগুন করে একটা বিষাদের গান গেয়ে উঠল। সুখে থাকার স্বপ্ন দিলা, সুখ তো দিলা না। কত সুখে আছি বেঁচে, খবর নিলা না। বিধি, খবর নিলা না। আমি ছাড়া কেউ নেই আমার দুঃখের পরিচয়। আমারে পোড়াইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। মিমের কণ্ঠে এমন বিষাদের গান যেন পরিবেশটাকে আরও ভারী করে তুলেছে। আজ শনিবার, আস্তে আস্তে সূর্যিমামা উকি দিচ্ছে সকালের নীলাপ আকাশে। সূর্যের কিরণটা সরাসরি আবিরের চোখে পড়ছে, ঘুমের মাঝে যা একেবারে অসহনীয়। আবির আস্তে আস্তে চোখ খুলো, কিন্তু সামনে যা দেখলো এক মুহূর্তে তার মনে প্রশান্তি হাওয়া বয়ে গেল। মেঘ একটা গাঢ় নীল রঙের থ্রি পিস পরে ড্রেসিং টেবিলের সামনে বসে চুলের চিরুনি করছে। চুল থেকে টপ টপ করে ঝরে যাওয়া পানিগুলো মেঘের পিঠ বেয়ে বেয়ে কোমর ভিজে যাচ্ছে। আবির এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। কি মোহনীয় সেই দৃশ্য, যা আবিরের প্রথম সকালটাকে আরও মনোমুগ্ধকর ও স্নিগ্ধ করে তুলছে। হঠাৎ করে মেঘের দৃষ্টি সামনের আয়নার দিকে পড়তেই লক্ষ্য করলো আবির মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে আছে। মেঘি একটু মুচকি হাসলো, তারপর চোখের ইশারায় প্রশ্ন করলো। কি হয়েছে? আবির মুচকি হেসে জবাব দিল, ভাবছি। কি? আবির দুষ্টু হাসি মুখে টেনে বলল। আমি তো রাতে কিছু করিনি। আবির কথা শুনে মেঘের চোখ বড় বড় হয়ে গেল, লজ্জায় মাথা নিচু করে বলল। উফ, সকালবেলায় আপনি শুরু করে দিয়েছেন। কেউ স্বামীকে সারা রাত অনীহায় রেখে সকালবেলা উঠেই গোসল করবে, আর আমি বললেই যত দোষ। লজ্জা যেন মেঘের কান গরম হয়ে উঠল, সাথে খানিকটা অপরাধ বোধ। মেঘ মিনমিনিয়ে বলল, আমার কি দোষ? আপনার ছেলে সকালবেলায় আমার গায়ে জুস ফেলে দিয়েছে, তাই তো গোসল করতে বাধ্য হলাম। আবির এতক্ষণে উঠে মেঘের পাশে এসে দাঁড়িয়েছে। পিছন থেকে মেঘের কাঁধে দুই হাতে রেখে আয়নার দিকে তাকিয়ে বলল। হয়েছে, আর মন খারাপ করতে হবে না। আমি তো এমনি দুষ্টুমি করেছি। আবির আবার পুনরায় প্রশ্ন করল। আহিয়ান আর আহিয়া কই? মেঘ জবাব দিল। আহিয়ান নিচে ড্রয়িং রুমে টিভিতে কার্টুন দেখছে, আর ত্রিধাও আহিয়া খেলতেছে। আবির একবার ঘড়ির দিকে তাকালো, তারপর বলল। ঠিক আছে, নাস্তা রেডি করো, আমি শাওয়ার নিয়ে নিচে আসছি। আজ একটু তাড়াতাড়ি যেতে হবে। মেঘের শান্ত জবাব। জি, আপনি আসুন। সকালে নরম আলো ঘরের কাছে জানালায় ভেদ করে ছড়িয়ে পড়েছে পুরো বাড়িটায়। নিচতলায় ডাইনিং টেবিলে মেঘ ও বোনা নাস্তা গুছিয়ে রাখছে। আজকের দিনটা বিশেষ, কারণ আবিরের অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। মেঘ সকাল থেকে সব কিছু নিখুঁত রাখার চেষ্টা করছে। আবিরের শার্টে যেন কোনো ভাঁজ না থাকে, টাইটা ঠিকমতো গোজা হয়, আর প্রিয় কফির মগে যেন কড়া কফির গন্ধ থাকে। ঠিক তখনই সিঁড়ির দিকে থেকে ধীরে ধীরে ভেসে এলো আবিরের জুতার শব্দ। মেঘ একটু পিছনে ফিরে তাকাতে চোখ আটকে গেল। আবির নামছে সিঁড়ি বেয়ে, আর যেন একদম রাজপুত্রের মতো লাগছে ওকে। ধবধবে সাদা শার্টের গলা পর্যন্ত বোতাম আটা, গায়ে হালকা নীল রঙের ব্লেজার, হাতে কালো রিস্ট ওয়াচ, চোখে কালো সানগ্লাস, আর চোখে মনোযোগী আত্মবিশ্বাস এক ঝলক। চুলগুলো পরিপাটি করে সেট করা, আর ক্লিন শেভড, মুখে যেন একটা অদ্ভুত সৌন্দর্যের দীপ্তি। সকালের রোদে তার গায়ের গোত্রবর্ণ যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। চোখে সেই পরিচিত গম্ভীর ভাবটা, যেটা মেঘকে বারবার না চাইতেও তার দিকে টেনে নিয়ে যায়। মেঘের হাতের চামচ থেমে যায়, চোখটা স্থির হয়ে যায় আবিরের মুখে। সেই হাতটা, সেই উপস্থিতি, সবই যেন ওকে প্রতি মুহূর্তে নতুন করে প্রেমে ফেলে দেয়। আবির নিচে নেমে এসে এক ঝলক তাকাই মেঘের দিকে, ঠোঁটে সামান্য এক চিলতে হাসি ফিসফিসিয়ে বলল। কি হলো, এমন করে তাকিয়ে আছো কেন? মেঘ যেন হঠাৎ বাস্তবে ফিরে আসে, লজ্জায় গাল লাল হয়ে যায়। আস্তে আস্তে বলল। আই, কিছু না, আজ একটু বেশি হ্যান্ডসাম লাগছে, মনে হচ্ছে সেই পুরনো আপনি। আবির হাসলো। আবিরকে দেখে আজ মেঘের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে, সাথে পুরনো সেই চিরপরিচিত গান। আরে ভাইয়া, তোমাকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগছে। তানভীরের কণ্ঠে ধ্যান ভাঙল মেঘের। তাকে দেখলো আবির গিয়ে তার চেয়ারে বসে পড়েছে। আলী আহমেদ খান হাসি হাসি মুখ নিয়ে বলল। দেখতে হবে না,
ছেলেটা কার? আমিও এক সময় এত হ্যান্ডসাম ছিলাম। আলী আহমেদ খানের কথা শুনে ড্রয়িং রুমে যেন হাসির ঝর্ণা বইছে। আলী আহমেদ খান আবার পুনরায় বলেন, আবির, আজকের মিটিংয়ের প্রস্তুতি কেমন? আবির খেতে খেতে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কোনো টেনশন করবেন না। ওদের কথার মাঝখানে মোজাম্মেল খান বলল, আরে ভাইজান, আপনি চিন্তা করবেন না, আমার মেয়ের জামাইকে দেখেই ক্লায়েন্ট ডিল ফাইনাল করে ফেলবে। এবার ইকবাল খান বলল, দেখো ক্লায়েন্ট আবার নিজের মেয়েকে বিয়ে দিতে চায় কিনা তোমার মেয়ের জামাইয়ের কাছে। ইকবাল খানের কথা শুনে সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। আবির মনে হয় এবার খানিকটা লজ্জায় পড়ল। কথা ঘুরানোর জন্য বলল, তোমাদের সবার মনে আছে তো আজকে আমাদের ওই বাড়িতে যেতে হবে? আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান, তানভীর একসঙ্গে বলে উঠল। হ্যাঁ, আমরা প্রস্তুত। একই ধ্বনিতে সবার একসাথে কথা শুনে মনে হলো এখানে কোনো যুদ্ধের প্রস্তুতি চলছে। একে একে খাওয়া শেষ করে সবাই অফিসে চলে গেল। প্রতিদিন সকালে 2 ঘন্টা সময় ব্যয় করে মেঘ আহিয়া ও আইয়ানকে খাওয়াতে। আজ দিদাও এসে যোগ হয়েছে। মেঘ 3টাকে খাওয়ানোর চেষ্টায় হাঁপিয়ে উঠেছে। আইয়ার নানান বায়না খাবার না খাওয়ার, সারাক্ষণ বাহানা দেয়, মাম্মা আমি পাপার সাথে খেয়েছি, যা চরম ভুল কথা। প্রতিদিন সকালে অফিস যাওয়ার আগে সবাই যখন ডাইনিং টেবিলে খেতে যায় তখন একে একে হাজির হয় আইয়া ও দ্বিধা। ওরা খেতে পারুক আর না পারুক, ওদের একটাই উদ্দেশ্য, নিজেদের চেয়ারগুলোতে বসে পাপা, দাদু ও নানুদের সাথে গল্প করা। সময় চলছে সময়ের গতিতে। দেখতে দেখতে দিন পেরিয়ে বিকেল হয়ে আসলো। মিম সকালে নাস্তা খায়নি। অনেক সময় ডাকার পর দুপুরে এসে দুপুরে খাবার খেয়েছে। মিমের মনে একটাই প্রশ্ন, বাড়ির সবাই কি আমার কষ্টগুলো বুঝতে পারছে না নাকি বুঝতে চাইছে না? আমার পরিবারের চিরপরিচিত লোকগুলো তো এমন ছিল না। গতকাল সারা রাত না ঘুমানোর দরুন মিম খাওয়ার পর দুপুরে গিয়ে ঘুমিয়ে পড়ল। হঠাৎ কিছু চিৎকার চেঁচামেচির শব্দে মিমের ঘুম ভেঙে গেল। উপর থেকে নিচতলায় কথা যতটুকু শোনা যাচ্ছে মিম বুঝতে পারল আবির আর তানভীর চলে এসেছে। কি হয়েছে বোঝার জন্য মিম আস্তে আস্তে নিচে যাওয়ার প্রস্তুতি নিল, কিন্তু একটা কথা শুনে সিঁড়ির উপরই থমকে গেল মিম। আম্মু, সবাইকে মিষ্টি খাওয়াও, আগামী 4 জুলাই মিমের বিয়ে। মালিহা খান অবাক কণ্ঠে বলল, 4 জুলাই মানে তো আগামী শুক্রবার, আর আজকে শনিবার, তার মানে হাতে বেশি সময় নেই। আবির খুশি মনে হাসতে হাসতে সকালের উদ্দেশ্যে বলল, জি, আগামী শুক্রবার। তোমরা সবাই প্রস্তুতি নাও, আমরা আগামীকাল বিকেলে স্প্যারো ড্রিম হাউসে চলে যাব। পরে সেখানেই বিয়ের সকল আয়োজন করা হবে। রবিবার সকাল খানবাড়ির ড্রয়িং রুমে যেন উৎসবের রং ছড়িয়ে আছে। চারিদিকে ব্যস্ততা, রঙিন শাড়ির ঝলক, প্যাকেট গোছানোর হুড়োহুড়ি আর বাড়ির কর্ত্রীদের রন্ধন ঘিরে করা নির্দেশ। সবাই বেশ আনন্দিত, কারণ বাড়ির ছোট মেয়ে মিমির বিয়ে ঠিক হয়েছে। শুধু একজন মানুষের মনেই আজ ঝড়, সে মিম। নিজ মনেই দোতলার সিঁড়ির কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাগ গোছানো দেখছে। তেমন কিছুই বলছে না, হাসছেও না, চোখের কোণে পানি লুকিয়ে রাখার চেষ্টা করছে বারবার। মিমের মা আকলিমা খান এগিয়ে এসে বললেন, মা, মন খারাপ করিস না, তোর নতুন জীবন শুরু হতে যাচ্ছে। কত মেয়ে এই দিনটার স্বপ্ন দেখে। মিম কষ্ট চেপে মুখে একটুখানি হাসি আনার চেষ্টা করলো, কিন্তু ভেতরটা যেন কেউ চেপে ধরে আছে, কারণ সে জানে এই বিয়ে তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। চারপাশে কেউ বুঝতে পারছে না কিছুই। তানভীর, আবির, মেঘ, বন্যা সবাই মজা করছে। আহিয়া ও দিদাও সুটকেসের উপর চড়ে বসে আছে। আইহান দাঁড়িয়ে আছে চারপাশে। বাচ্চা তো ডিম হাউজের কথা শুনি উত্তেজনায় কাঁপছে। আবির হাসতে হাসতে বলল, এই যে আহিয়ান, তুমি আহিয়া ও তিথাকে সুটকেসের উপর উঠতে দিলা কেন? আমি বলেছি উঠতে, সে নিজে উঠেছে, আমি আবার কই উঠতে দিলাম। মেঘ হেসে, ওদের দেখে মনে হচ্ছে ওরাই ড্রিম হাউসের বরকনে। সবার হাসাহাসির মাঝে মিম চুপচাপ সিঁড়ি দিয়ে নিচে নামছে। একটা বাচ্চাও যেন খেয়াল করে না তার মুখের বিষণ্ণতা। কেউ কল্পনাও করে না তার চোখের পেছনে লুকিয়ে থাকা আরিফের মুখ। যার সাথে 5 বছর প্রেম, যার কথা শুধু মিমের মা আর বাবা জানে,
আর আজ তার বাবা মা মিমকে এই অন্য বিয়েতে রাজি করিয়েছে। সময় বদলে দেয় অনেক কিছু। মিম বারবার শুনেছে, কিন্তু তার ভালোবাসা কি সময়ের কাছে হেরে যাবে? দুপুরের আগে খানবাড়ির 4টে গাড়ি একে একে ঢুকে পড়ল সুরেপের ডিম হাউজে। বাড়ির সামনে বিশাল বাগান, ঝকঝকে পাথরের রাস্তা আর ফুলে সাজানো ছোট্ট গেট। কয়েক বছরে আবির বাড়িটাকে সুন্দর করে গুছিয়েছে। যদিও মেঘ বিয়ের পর আসেনি একবারও। আবির বলেছিল অনেকবার, চলো কয়েকদিনের জন্য ওই বাড়িতে যাই, কিন্তু মেঘ আসেনি। আবির এই বাড়িতে একজন কেয়ারটেকার রেখেছে, যার নাম কুদ্দুস। কুদ্দুস চাচাই সারা বাড়ি ও বাগানের ফুলগুলোর রক্ষণাবেক্ষণ করেন। আবির এই গত কয়েক বছরে স্পাম্পারো ড্রিম হাউজের 2য় তলার কাজ সম্পূর্ণ করেছে। বাড়িটাকে আরও আকর্ষণীয় করার জন্য বাড়ির চারপাশে গড়ে তুলেছে সুন্দর ও মনোরম ফুলের বাগান। বাগানের এক কোণে একটা দোলনা বসানো, আর তার একপাশে একটা টেবিল সহ কয়েকটি চেয়ার। বাড়ির এক কোণে তৈরি করেছে বাচ্চাদের খেলার জন্য কিডস জোন। মালিয়া খান গাড়ি থেকে নিচে নেমেই বলেন, এই বাড়িটার নাম এত সুন্দর কেন রে? এসপ্রো ড্রিম হাউস? কেউ যেন উড়ে যাওয়া স্বপ্ন দেখে এইখানে। তানভীর বলল, বড় আম্মু, শুধু স্বপ্ন দেখেই না, অনেক সময় কিছু মানুষ সেই স্বপ্ন থেকে হারিয়েও যায়। বোনা একটু হেসে বলল। আপনি আবার এত দার্শনিক কবে থেকে হলেন? তানভীর চোখ টিপে বলল, মিমের বিয়ে নিয়ে একটু আবেগী হয়ে পড়েছি। কেউ জানে না এই মিমের বুকে জমে আছে সবচেয়ে বড় সত্য, যেটা লুকানো আছে আরিফের নামে। সেই নামই কেউ উচ্চারণ করে না, কারণ কেউ জানে না, শুধু আকলিমা খান আর তার স্বামী জানেন। তাদের মেয়ে এখনও চোখ বন্ধ করে যে মুখটা দেখে সেটা আরিফের। বাড়ির উঠোনে মঞ্চ তৈরি হচ্ছে, বড় বড় রঙিন কাপড় টানানো হচ্ছে, আলো ঝোলানো হচ্ছে গাছের ডালে। ছোটরা দৌড়াদৌড়ি করে একে অন্যকে ফুল মারছে। আলী আহমেদ খান চিৎকার করে বলছেন, এই লাল বাতিটা কে লাগালো? নীল সাদা বলেছি না? ক্যাটারিনের একটা ছেলে এসে বলল, আমি লাগাইছি খালুজান। রং নিয়ে এত ঝামেলা কেন? পছন্দ না হলে আমি পাল্টে দিব। আলী আহমেদ খান তেজি কণ্ঠে বলেন, তাড়াতাড়ি পাল্টাও, বাড়িতে বিয়ে কোনো স্বাধীনতা দিবস না। একপাশে বসেছিল মিম, মুখে হাসি নেই। আবির তার পাশে এসে ফিসফিস করে বলল, তুই ঠিক আছিস তো? মিম কিছু না বলে মাথা ঝাঁকালো। আবির একটু তাকিয়ে বুঝে ফেল সব ঠিক নেই, কিন্তু কিছু বলল না। বাড়ির পুরুষরা মিমের বিয়ে উপলক্ষে সবাই সবার কাছ থেকে এক সপ্তাহে ছুটি নিয়েছে। তানভীর এক কোণে দাঁড়িয়ে ক্যাটারিংয়ের লোকগুলোকে সব কিছু বুঝিয়ে দিতে ব্যস্ত। আবির গিয়ে পাশে দাঁড়িয়ে বলল, কিরে, সব ঠিক মতো হচ্ছে তো? তানভীর হেসে জবাব দিল, জি ভাইয়া, এখনো পর্যন্ত সব ঠিকই আছে। আবির তানভীরের কাঁধে হাত রেখে বলল, পরবর্তীতে ও যেন সব ঠিক থাকে, কোনো যেন ভুল না হয়। আমার অনেক স্পেশাল গেস্ট আসবে। ঠিক আছে ভাইয়া, তুমি নিশ্চিন্তে থেকো। সোমবার সকাল, ইসপ্রো ডিম হাউজে আকাশের হালকা রোদ, বাগানের ফুলগুলো যেন রং দিচ্ছে চারপাশে। বাড়ির ভেতরটাও ঠিক তেমন ঝকঝকে। দোতলার বারান্দা দিয়ে নেমে আসা রেলিং জুড়ে ঝুলছে জরি লাইট। রুমের ভিতরে বেলকুনি, ড্রয়িং রুম, এমনকি কিচেন পর্যন্ত সাজানো। বাড়ির নিচে ডাইনিং টেবিল সাজানো। সকলের নাস্তার জন্য পুরো খান পরিবার একসাথে বসেছে। মোজাম্মেল খান হাসতে হাসতে বলেন, আবিরকে বাহবা দিতেই হয়, এমন একটা স্বপ্নের বাড়ি আর কি সুন্দর করে সাজিয়েছে। ইকবাল খান মজা করে বলেন, এই ড্রিম হাউস তো সত্যি ড্রিমই হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, এটা আবির উপহার দিয়েছে আমাদের মেঘকে। আলী আহমেদ খান একটু গম্ভীর মুখে বলেন, এই যুগে কত ছেলে তো মেয়েদের কিছু না দিয়েই সংসার করে, আর দেখো আমার আবির। তানভীর চা খেতে খেতে আবিরের কানের সামনে ফিসফিস করে বলে উঠল, আহ, কি রোমান্স। মেঘ নিচু মুখে চুপচাপ হাসলো, তারপর একটু লজ্জা পেয়ে আবিরের দিকে তাকালো। মেঘ চোখ ঘুরিয়ে এবার বলল, এই বাড়ি আমি এতদিনে একবারও আসিনি, এখন এসে মনে হচ্ছে কতটা ভালোবাসা রেখে গেছে এখানে। আবির হালকা গলেই বলল, তুমি আসবা বলেই সাজিয়েছিলাম, জানতাম একদিন তো আসতেই হবে। এই আনন্দের মধ্যেই একটা মুখ একদম স্তব্ধ।
মিম চুপচাপ একটা চেয়ারে বসে খাচ্ছিল। মুখে কোনো কথা নেই, চোখে কোনো আগ্রহ নেই। ওর মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই বাড়ির চারপাশ এত আনন্দে ভরা, তাহলে আমার বুক এত ভারী কেন? পাশের চেয়ার থেকে বন্যা মিমের উদ্দেশ্যে বলল, তোমাকে আর কিছু দেব? কিন্তু মিম হয়তো অন্য মনস্কতার কারণে তা শুনতে পায়নি। নিজ মনের ভাবনায় ডুবে আছে, তার প্লেটে আঙ্গুল ঘোরাচ্ছে। বোন এবার মিমকে খানিকটা ঝাঁকুনি দিয়ে বলল, কি হলো মিম, এত কি ভাবছো? এবার বন্যার কথাই মিমের ধ্যান ভঙ্গ হলো, জবাব দিল, কই কিছু না তো। বেলা 11টার দিকে কলিং বেল বাজলো। কুদ্দুস চাচা এসে জানালো, একজন আপা এসেছে, সঙ্গে আরো দুজন। এই কথা শুনি কিচেন থেকে বের হয়ে এলো বাড়ির 3 কর্তি। দরজা খুলতেই ঢুকলেন মাহমুদা খান। সাদা সবুজ শাড়ি, গলায় সোনার হার। তার সঙ্গে আইরিন আর জান্নাত। ওদের মুখে এক ধরনের রংচং উচ্ছ্বাস, যেন আত্মীয় হিসেবে তারা খুব আনন্দের সাথে বিয়েতে অংশ নিচ্ছে। কারো মুখে কোনো দ্বিধা নেই, আবার কারো চোখে কোনো সংকোচ নেই। মাহমুদা খান বলেন, ভাবি, এতদিন আরিফের মুখে আবিরের তৈরি করা স্প্যারো ড্রিম হাউসের শুধু গল্প শুনেছি, আজ বাস্তবে এসে সব দেখে মন ভরে গেল। মাহমুদা খানের কথা শুনে মালিয়া খান পুনরায় হেসে জবাব দিলেন, হ্যাঁ, ছেলেটা একা একাই নিজ উদ্যোগে এই বাড়িটা করেছে। বহুবার শুনেছি এই বাড়ির কথা, কিন্তু কখনো ভাবিনি আমার ছেলেটা একা হাতেই এত সুন্দর করে সব কিছু গুছিয়ে করতে পারবে। জান্নাত বলেন, বড় মামি, এই বাড়িটা দেখে তো আমি অবাক। হঠাৎ করে এত সুন্দর করে সাজানো, পুরো ছবির মতো। মিম পাশে বসে চুপচাপ সবার আনন্দ দেখছে। আইরিন বলে উঠল, অবশেষে আমাদেরও দেখার সুযোগ হলো, তাও আবার মিমের বিয়ের জন্য। মিম ঠোঁট কামড়ে হাসার ভান করলো, গলা দিয়ে শুধু একটাই শব্দ বের হলো। তারপর মনে মনে ভাবলো, বাকি সবাই না হয় কিছু জানে না, কিন্তু তুই কি করে এতটা পাল্টে গেলি আইরিন? আমি ভেবেছিলাম প্রথমে তোকে দেখে তুই মনে হয় আরিফের কোনো মেসেজ নিয়ে আসবি আমার কাছে, কিন্তু আমি ভুল ছিলাম। কিছুক্ষণ পর এক একে স্পোরো ড্রিম হাউস থেকে বেরিয়ে পড়ল খানবাড়ির 3টি গাড়ি। গন্তব্য বসুন্ধরা শপিং কমপ্লেক্স। গাড়ির ভেতর সবাই মজা করছে। জান্নাত, আইরিন, মেঘ ও বন্যা হাসতে হাসতে বলছে কার কোন রং পছন্দ। জান্নাত বলল, এই বিয়েতে আমি শাড়ির কালেকশন এমন হবে যে ফটো সেশনেই ট্রেনিং হয়ে যাবে। আইরিন বলল, আর গহনার কথা বলতে গেলে মিমের জন্য একটা গোল্ড প্লেট সেট আমি নিজে সিলেক্ট করব। এই কথা শুনে সবাই হাসতে হাসতে থামলো। মিম এক পাশে চুপ। এত কথা, এত আনন্দ, তবু তার ভেতরে যেন বালুর মতো জমে আছে এক অস্থিরতা। শাড়ির দোকানে গিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে শাড়ি পছন্দ করতে। রঙিন বেনারসি, সিল্ক, কাতান, কাচের কাজ সব সাজিয়ে রাখা। আইরিন একটা শাড়ি তুলে বলল, এটা তো একদম মিমের জন্য তৈরি। মাহমুদা খান বলেন, মিম, বল দেখি কোনটা নিবি? মিম একটা শাড়ির দিকে তাকিয়ে বলল, যেটা তোমরা দেবে সেটাই ভালো। এ কথার মধ্যে আনন্দ ছিল না, ছিল শুধু একরাশ পরাজয়। শাড়ির দোকান, আনন্দের ঝলক। সব মেয়েরাই শাড়ির দোকানে ঢুকেছে। মালিয়া খান একটা স্কাই ব্লু রঙের বেনারসি তুলে ধরলেন, এইটা বউ পরবে রিসিপশনে, হালকা জরি, ভারী চওড়া পার। হালিমা খান বলেন, এটার সাথে গহনা কোনটা যাবে তাই তো বুঝতেছি না। আকলিমা খান বলেন, সোনালি গলাবন্ধ চেন সেট। আইরিন বলল, জানেন জান্নাত ভাবি যখন বিয়ে করছিল ঠিক এই রকমের একটা শাড়ি পরেছিল। জান্নাত হেসে বলল, সম্পূর্ণ এরকম না, কিছুটা ডিফারেন্স আছে। সবাই হাসিতে মেতে উঠল। শুধু এক কোণেই বসে রইল মিম। তার হাতে শাড়ি নেই, মুখে কোনো বাজ বিছা নেই, চোখে শুধু বিষাদের ছায়া। মিম জানে এই শপিং ব্যস্ততা তার জন্য, এই বিয়ের সাজ সব তার জন্য, তবু তার চোখে আনন্দ নেই। মেয়েরা শাড়ির দোকান থেকে মিম সহ সকলের জন্য অনেকগুলো শাড়ি নিল। শাড়ির দোকান থেকে বের হওয়ার পরই কারোর চোখ জামার দোকানে, কারোর নজর জুতার সেলফে,
হালিমা খান মালিয়া খানের উদ্দেশ্যে বলেন, আপা আগে একটা সেলাই দোকান দেখি, আমি না আমার শাড়ি একটু কাটিয়ে নিতে চাই। মালিয়া খান হাসতে হাসতে বলেন, সেলাই কি শপিং এর আগে করিস নাকি পরে? আগে পুরো শপিং শেষ করো। তানভীর পূর্ণা ও তিধাকে নিয়ে সোজা চলে গেল কিডস সেকশনে। তানভীর বলল, ওই যে কিড সেকশন, মেয়ের জন্য যা যা পছন্দ হয় নাও। তানভীরের পুরো কথা শেষ হওয়ার আগেই তিধা ছুটে গেল সেদিকে। বন্যা হেসে বলল, এই মেয়ে এত ছোট, তাও ব্র্যান্ড দেখে দেখে জামা পরতেছে দেখেন। তানভীর দুষ্টামি সুরে বলল, দেখতে হবে না মেয়েটা কার, নিজের জন্য সব সময় বেস্টটাই চয়েস করি আমি। বহু বছর আগে যেমন চয়েস করেছিলাম তোমাকে। বন্যা একটু লাজুক হাসল।